আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ সকাল থেকে আমি বাংলাদেশের আমলাতন্ত্র নিয়ে একটু চিন্তা ভাবনা করছিলাম যে আজকে রাতে আমি যে কন্টেন্টটা করি সেখানে আমলাতন্ত্র নিয়ে কিছু কথা বলবো, কিন্তু শেষ মুহূর্তে আমি সিদ্ধান্তটা পরিবর্তন করেছি। আমলাতন্ত্র নিয়ে কাল বলবো, কালকে সকালে আমি যে কন্টেন্টটা করব দুপুর 12টায় পাবেন কালকে, তখন করব। কেন আমি সিদ্ধান্তটা চেঞ্জ করলাম সেটাকে বলি। আমি এখানে বসার আগে, রেকর্ডিংয়ে বসার আগ মুহূর্তে আমি একটু পত্রিকাগুলো দেখছিলাম এবং বিশ্বাস করেন একটা পত্রিকার একটা নিউজ পড়ে, মিডিয়ার একটা নিউজ পড়ে অনলাইনে আমি আসলে স্থির থাকতে পারিনি। আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা আপনারাও দেখেছেন, তবে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি একটু আমার মতটাকে শেয়ার করতে চাই। আমি একটু বুঝতে চাই যে রাষ্ট্র আসলে কার জন্য। আমি বুঝতে চাই রাষ্ট্রের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, বিচার বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এরা আসলে কার জন্য কাজ করে। এদের একমাত্র বৈশিষ্ট্য কি অমানবিক হওয়া? এটা একটা আমি বুঝতে পারছি না। কথাটা কেন বললাম দেখেন, আজকে একজন নারীকে জেলে পাঠানো হয়েছে এবং তার কি অপরাধ, তার কি বিচার হবে না হবে সেগুলো হতেই পারে। তার সঙ্গে সবচেয়ে যেটা বড় পয়েন্ট সেটা হলো গিয়ে তার 1.5 মাস আগে আপনার এখন তার একটা বাচ্চা সন্তান হয়েছে, তার একটা কন্যা সন্তান যার বয়স মাত্র 1.5 মাস। এই 1.5 মাসের বাচ্চাকে নিয়ে তাকে কারাগারে যেতে হলো, সিজার হয়েছে তার। আপনাদের এখন আজকাল কিন্তু সবার বাড়িতেই আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা সিজারের মাধ্যমে অপারেশন ম্যাক্সিমামটা সময় হয়। এই মুগদা হাসপাতালে উনি সিজারের মাধ্যমে অপারেশন হয়েছে, মুগদা হাসপাতালে হয়েছে। তার বড় কোনো ক্লিনিকে হয় না, উনি যে বিশাল ধনাঢ্য ব্যক্তি তাও নয়, সরকারি একটা হাসপাতালে। এবং তার বাচ্চাটা বুকের দুধ খায়, তাকে নিয়ে উনি জেলে গেলেন, কারাগারে গেলেন। ওনার সেলাই এখনো শুকায়নি, পেটের সেলাই, উনি ভালোভাবে বসতে পারেন না। ওনার অপরাধটা কি? ওনার অপরাধ তো এখনো প্রমাণ হয়নি, ওনার বিরুদ্ধে অভিযোগটা কি একটু শুনেন। আমরা যে জুলাই আন্দোলন হয়েছিল 2024 সালে, আজকে থেকে প্রায় 2 বছর আগের কথা, সেই জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুলকে একটা হত্যার প্রচেষ্টা করা হয়েছিল এবং হত্যা প্রচেষ্টার পর সে হাসপাতালে ভর্তি হয়েছিল। এই হত্যা প্রচেষ্টার মামলায় এই যুব মহিলা লীগের কর্মী ছিলেন এই শিল্পী বেগম, এই যে 1.5 মাস বয়সী কন্যা সন্তানের মা শিল্পী বেগম। উনি একজন যুব মহিলা লীগের কর্মী, কোনো পদধারীও কিন্তু না, উনি কোনো পদেও থাকেন না। এই কর্মীকে সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে গত সোমবার, আজকে মঙ্গলবার, গতকালকে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। দেখেন 2024 সালের জুলাই মাসের ঘটনা, এবং ওখানে ওনার বিরুদ্ধে অভিযোগটা কি? এই রাতুলকে যে গুলিবদ্ধ করা হয়েছে, তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে, সেখানে নাকি ছাত্রলীগের অনেক কর্মীরা তাকে আক্রমণ করছে, এগুলো একটা ঘটনা। তার কয়েকদিন পরে জুলাই মাসের 16 তারিখের ঘটনা, ওটা যেখানে নাকি রাতুল আহত হয়েছিল, গুলিবিদ্ধ হয়েছিল। তার 1 সপ্তাহ পরে 23শে জুলাই রাতুলের যে বাড়ি আছে তেজগাঁওয়ের বাড়ি, সেখানে যে প্রায় 100 শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীরা যে রাতুলদের বাড়ি নাকি আসবাবপত্র ভাঙচুর করছে, ইলেকট্রনিক জিনিস ভাঙচুর করছে, কিছু জিনিসপত্র নিয়ে চুরি করে নিয়ে গেছে, এতে নাকি তাদের 5 লাখ টাকার ক্ষতি হয়েছে, এরকম কিছুটা হয়েছে। এবং ওখানে রাতুলের বাবাকেও নাকি প্রহার করা হয়েছে। ঘটনা খারাপ, কোনো সন্দেহ নাই, কারা করছে পুলিশ তাদের ধরবে। কিন্তু এই ঘটনা নিয়ে জুলাই হয়েছে, তারপরে জানুয়ারি মাসে, জুলাইয়ের পরে জানুয়ারি মাসে 5 মাস 6 মাস পরে 25শে জানুয়ারি 2025 সালের 25শে জানুয়ারি
এই ঘটনাকে কেন্দ্র করে একটা মামলা করা হয়েছে। সেই মামলার আসাদুজ্জামান খান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সে সহ 103 জনকে আসামি করা হয়েছে এবং তার মধ্যে 120/30 জনকে অচেনা, তাদেরকে চেনে না, অচেনা তারা, এরকম সহ তাদেরকে আসামি করা হয়েছে। সেই আসামিদের মধ্যে একজন হলো এই শিল্পী বেগম। তাকে এতদিন পরে সেই 2025 জানুয়ারিতে মামলা হয়েছে, জানুয়ারির পর পুরো বছর গেছে, 2026 এপ্রিলে এসে শিল্পী বেগমকে তেজকুনিপাড়া রেলওয়ে কলোনি থেকে পুলিশ গ্রেপ্তার করেছে গতকালকে। ভাবুন একবার, তাহলে ঘটনাটা কি? শিল্পী বেগম নাকি ওই যে 120-30 জন লোক যে রাতুলদের বাসায় যে ভাঙচুর করেছিল, 5 লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছিল, সেই ঘটনায় নাকি শিল্পী বেগম নাকি তাদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরা এগুলি ভাঙো। শিল্পী বেগমকে যুব মহিলা লীগের 26 নম্বর ওয়ার্ডের একজন কর্মী, মানে খাতা কলমে তার নাম নাই, সে নাকি কর্মী একজন। এই হলো শিল্পী বেগমকে, পুলিশ তাকে ধরে নিয়ে গেছে আদালতে এবং আদালতে নেওয়ার পর তারা বলছে যে এটার জন্য প্রচুর এখন করতে হবে, এই তদন্ত করতে হবে এবং এই তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত শিল্পী বেগমকে কারাগারে আটক রাখা নাকি বিশেষ প্রয়োজন। এটাই তদন্ত, এই মামলার যিনি তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই শেখ নজরুল ইসলাম, উনি এটা আদালতে বিচারককে বলেছেন যে একে আটকে রাখা বিশেষ প্রয়োজন, একে জামিন দেওয়া যাবে না। আদালতের যিনি মানে আপনার বিচারক, তিনি তার জামিন আবেদন নাকচ করে জেলখানা কারাগারে পাঠিয়ে দিয়েছে। এই হলো পুরো ঘটনা। যাওয়ার সময় শিল্পী বেগম কান্নাকাটি করেছেন, বলেছেন এই বাচ্চা আমি কীভাবে পালবো, বাচ্চাকে তোমরা রেখে দাও। তার ভাই, তার মানে ননদ, তার স্বামী, তার শাশুড়ি, ভাসুরেরা সবাই আদালতে ছিল, তারাও চেয়েছিল বাচ্চাটাকে রেখে দিতে, কারণ এই 1.5 মাসের বাচ্চা সে কী করে পালবে। তার নিজেরও নাকি হাতে ভাঙা, তার 2টা ছেলে আছে আরও, ওই ছেলের মধ্যে একজন নাকি হাতে ব্যান্ডেজ করা, হাত ভেঙে গেছে, হাড় বেড়ে গেছিলো, ওটার অপারেশন করছে। একটা ফ্যামিলি, যে ফ্যামিলি একজন লোককে যদি আপনি আদালতে নিয়ে যান অথবা কারাগারে নিয়ে যান, সেই ফ্যামিলির উপর ফ্যামিলি মোটামুটি তছনছ হয়ে যায়। আর যদি সেই ফ্যামিলির গৃহকর্ত্রীকে নেওয়া হয় তাহলে এই ফ্যামিলির কী অবস্থা হয়। আবার যদি সেই গৃহকর্ত্রীর একটা 1.5 মাসের বাচ্চা থাকে, দেখুন 1.5 মাসের বাচ্চা সহ মাকে আপনারা সবাই দেখেছেন, তার শারীরিক কন্ডিশন কি হয় আপনারা জানেন। এই বাচ্চাটাকে যে একা লালন পালন করা সম্ভব, সে তাও পারবে না। ওর আত্মীয় স্বজন নাকি বলেছিল এবং উনি নিজেও বলেছেন এই বাচ্চাকে আমি রাখতে পারবো না, বাচ্চা তো মারা যাবে আমার কাছে, তাকে তো আমি পালতে পারবো না। ওরা আত্মীয় স্বজনরা নাকি বলেছিল যে বাচ্চাটাকে আমাদের কাছে দেন, পুলিশ নাকি তাও নিতে দেয়নি। আমি একটা জিনিস বুঝি না, আমি যে ঘটনা বললাম আপনারা পত্রপত্রিকা পড়ে দেখেন, ছবিও দেখতে পারেন, আপনারা ছবিটা দেখেন, আমি ছবিটা দেখাচ্ছি, পত্রিকায় যে ছবিটা আসছে, আদালতের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে শিল্পী বেগম নামতেছে, তাকে ধরে আছে একজন, 2জন পুলিশে করে দেখা যাচ্ছে, একজন পুলিশ নারী পুলিশ আছে। আমার মনে হয়েছে যে নারী পুলিশে যিনি আছেন উনি নিজেও বুঝতে পেরেছেন যে কি হতে যাচ্ছে এবং উনি তার মুখটা পর্যন্ত ঢেকে রেখেছেন। এই নারী পুলিশ লজ্জায় নাকি দুঃখে বেদনায় আমি জানি না, মানে আমি আমার মানে এই দৃশ্যটা দেখে আমি আমি পাই রাখতে পাইনি। আমি জানি আমাদের বিচার ব্যবস্থা অনেক ভালো, আমাদের বিচার ব্যবস্থার সুনাম পুরো এশিয়ায় কেবল না সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে এবং আমাদের বিচার ব্যবস্থা, বিশেষ করে নিম্ন আদালতের যে বিচার ব্যবস্থা, এদের সুনাম তো সারা দুনিয়াকে, আমার মনে হয় সৌরজগৎ ছাড়িয়ে গেছে এখন। যারা এত নিরপেক্ষ বিচার করতে পারে, এত নৈর্ব্যক্তিক বিচার করতে পারে, এত রোবটের মতো বিচার করতে পারে, যেখানে কোনো পক্ষপাত দুষ্টতা নাই, একদম যা আইনে আছে তাই তারা করে, এত ভালো বিচারক আমরা। এদের কাছ থেকে আসলে মানবিকতা আশা করাও তো অন্যায়। মানবিকতা, তারা তো মানবিক নয়, তারা তো আইনের খাতা দেখে, কাগজ দেখে। কিন্তু যতটুকু আমি কয়েকজন আইনজীবীর সঙ্গে আলাপ করেছি ভাই, যে এইটা যে মামলা, এই মামলায় জামিন পাওয়াটা তো একজন নাগরিকের জন্য নাগরিকের অধিকার, একদম অধিকারের পর্যায়ে পড়ে। আর তাছাড়া জামিনের ক্ষেত্রে সবসময় কিন্তু
এই যে অপ্রাপ্ত বয়স্ক ধরেন অথবা নারী ধরেন বৃদ্ধ ধরেন, এরা তো একটা বিশেষ সুবিধা পায়। আইনে তাই বলে ভাই। যিনি মাননীয় বিচারক, বিজ্ঞ বিচারক, ওনার নাম আমি বলছি না, নাম বলে উনি বলবেন যে ওনাকে আমি ব্যক্তিগতভাবে আক্রমণ করেছি, আমি নাম বলছি না, কিন্তু আপনাকে আমি প্রশ্ন করি ভাই, আপনি কি কোনো সন্তানের পিতা? আপনার সন্তানের বয়স যখন 1.5 মাস ছিল, আপনার স্ত্রীর শারীরিক অবস্থান তখন কেমন ছিল? 5 লাখ টাকা ক্ষতি হয়েছে, আসাদুজ্জামান কামাল নামে আদেশ করলো। আসাদুজ্জামান কামাল যে মামলা 1 নম্বর আসামি, সেই মামলায় শিল্পী বেগম গিয়ে অর্ডার করে, তো কামাল সাহেবই অর্ডার করবেন ভাই। মানুষ তো লজিক দিয়ে চলে, তাই না? এই যে মামলার বিবরণটা আপনারা পড়েন, আজকে পত্রিকা আপনারা সবাই পাবে, এটা পড়ে দেখেন, আপনাদের কাছে কেমন লাগে ভাবেন। আমি জানি না সরকার কতটুকু শুনতে পায়, সরকার কতটুকু উপলব্ধি করতে পারে, সরকারের ফিলিংস কি, এটা আমি বলতে পারবো না। কিন্তু এই দৃশ্য দেখে, এখন একটা গণতান্ত্রিক সরকার আছে, এই সরকার আমলে যদি এভাবে বিচার বিভাগ চলে, বিচার বিভাগ স্বাধীন হওয়ার কথা বলা হচ্ছে, আমিও চাই বিচার বিভাগ স্বাধীন হোক, কিন্তু এই মামলাটা যে একটা রাজনৈতিক মামলা, এটা তো বোঝাই যাচ্ছে। তো আমি জানি না এটা কী হবে। তো আমি সবাইকে কেবল সবার গোচরে জিনিসটা সবার নজরে তোলার জন্য আমি আলোচনাটুকু করলাম, বাকি আপনাদের বিবেচনা। আপনারা ভালো থাকবেন, তবে এই ঘটনা শোনার পর কে কতটুকু ভালো থাকতে পারবেন এটা আমি বলতে পারবো না। আল্লাহ হাফেজ।